আপনিও কি আমার মতোই ভাবেন সব ঘটনা প্রবাহের কেন্দ্রেই রয়েছে রাজনীতি, রাজনীতি সবকিছুর নিয়ন্তা? তাহলে রাজকাহন আপনার আর আমার অনুষ্ঠান। স্বাগত রাজকাহনে, সাথে আছি নবনীতা চৌধুরী। শুরুতেই শিরোনাম। Close. Given. The finger goes up. England have no reviews left. Stephen Finn has called for a review, but there are no reviews. And Bangladesh have won this second test match, a famous victory in Dhaka to level. টেস্টে ইংল্যান্ডকে প্রথমবার হারালো বাংলাদেশ। প্রথম অফ স্পিনার হিসেবে মিরাজের বিশ্ব রেকর্ড। ইসি পুনর্গঠনে বিএনপিকে সম্পৃক্ত করার সুযোগ নেই বললেন ওবায়দুল কাদের। সরকারের সাথে সমঝোতা চায় বিএনপি। বেশিরভাগ বেদখলে থাকায় রাজধানীর ফুটপাত ব্যবহারের সুযোগ নেই পথচারীদের। উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি হকারদের। নভেম্বরে ঢাকায় হবে আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব। বাংলাদেশ ছাড়াও ৬ দেশের শিল্পীরা অংশ নেবেন উৎসবে। ১৯৫৭ সালে ক্ষমতাসীন অবস্থায় আওয়ামী লীগের প্রথম সম্মেলনে কাউন্সিলররা সিদ্ধান্ত নিয়েছিলেন দলের কোনো নেতা একই সঙ্গে দলের পদে ও মন্ত্রিত্বে থাকতে পারবেন না। সে সময় পূর্ব পাকিস্তানের তরুণ শিল্প ও বাণিজ্য মন্ত্রী শেখ মুজিবুর রহমান দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে থেকে বরং মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী দলটি আবার রাষ্ট্র ক্ষমতায় থেকে সম্মেলন করে ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে। তখন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকায় সাধারণ সম্পাদকের পদ ছেড়ে দেন তাজউদ্দিন আহমদ। আর ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর জীবদ্দশায় আওয়ামী লীগের শেষ সম্মেলনে দলের সভাপতি পদ ছেড়ে দেন রাষ্ট্রপতি শেখ মুজিব। বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যাদের গঠনতন্ত্রে পরিষ্কার ছিল দল আর সরকারকে আলাদা রাখার মন্ত্র, সেই আওয়ামী লীগই গত ৮ বছর ধরে টানা ক্ষমতায় থেকে দল আর সরকারকে একাকার করে ফেলার জোর অভিযোগের মুখোমুখি হচ্ছে। সর্বশেষ জাতীয় সম্মেলনে সে অভিযোগ থেকে দলকে মুক্তি দিতেই প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে মন্ত্রী সদস্যের সংখ্যা নামিয়ে এনেছেন ৮-এ, অর্থাৎ শতকরা ১০% নিচে, এমনটা বলছেন আওয়ামী লীগের ভেতর বাইরের শুভাকাঙ্ক্ষীরা। কিন্তু সরকার আর দল কি শুধু মন্ত্রিসভার সদস্যরা দলে থাকলেই একাকার হচ্ছে, নাকি প্রশাসনের সর্বত্র ব্যাপক দলীয় প্রভাব, স্থানীয় সংসদ সদস্য এবং নির্বাচিত প্রতিনিধি মানে সংখ্যাগরিষ্ঠ ক্ষমতাসীন দলের সদস্যদের দ্বারা সরকারের সকল সিদ্ধান্ত বাস্তবায়ন, সকল বরাদ্দের বন্টন থেকে এই সমস্যার সূত্রপাত? নাকি এর শেকড় চলে যায় আরও গভীরে, যখন জনপ্রশাসনের আগা পাশতলা সাজাতে দলের রাজনীতির প্রতি বিশ্বস্ততা সবচেয়ে বড় মানদণ্ড বিবেচিত হয়? বর্তমান বাংলাদেশে তাহলে সরকার আর দলের পার্থক্য কতটুকু? এই নিয়ে আলোচনা করতে রাজকাহনে অতিথি হয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর স্বাধীন মালিক, বিশিষ্ট চিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ও বাংলাদেশ বার কাউন্সিল ফিনান্স কমিটির চেয়ারম্যান শ.ম. রেজাউল করিম। স্বাগত আপনাদের তিনজনকেই। ডক্টর স্বাধীন মালিক, আপনাকে দিয়েই শুরু করতে চাই। সরকার আর দলে বাংলাদেশে পার্থক্য কতটুকু? আপনার প্রিয় বিষয়। পার্থক্য, তার আগে ছোট্ট মাইনর কারেকশন। আমি সিনিয়র আইনজীবী না, আমি আইনজীবী। সিনিয়র আইনজীবী এটা রেজাস, আপনি সিনিয়র অ্যাডভোকেট হয়েছেন এখন, তাই তো? হ্যাঁ, উনি সিনিয়র অ্যাডভোকেট, এটা সিনিয়র অ্যাডভোকেট। আপনিও সিনিয়র অ্যাডভোকেট না? হ্যাঁ, এটা চিফ জাস্টিসের টাইটেলটা দেন, অথবা এটা যেটা মানে এটা অফিসিয়াল অনেক কিছু নিয়মকানুন আছে। আমি জাস্ট সিম্পল আইনজীবী। আচ্ছা, আপনি এখন আপনার প্রশ্নতে আসি, সরকার আর দলের সম্পর্ক। হ্যাঁ, এটা কোনো যেটাকে বলে সাদা কালোতে বলা যাবে না যে এখানে ৫ জন থাকতে পারবে, ওখানে 10 জন থাকতে পারবে, বা ৫ জনের জায়গায় ৬ জন হয়ে গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। এটা হলো গণতন্ত্রের ব্যাপার। সরকার দল মানে সে সবচেয়ে ফারাকটা বোধ হয় সবচেয়ে বেশি আমেরিকাতে। মানে আমেরিকা এখন যে ইলেকশন আছে, ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি, খেয়াল করে দেখবেন যে যা প্রেসিডেন্ট নমিনেশন যারা পেয়েছে, পদপ্রার্থী হয়েছে, দলের এ ব্যাপারে কোনো বক্তব্যই ছিল না, তাই তো? প্রাইমারি হয়েছে, দলের ভোটাররা ভোট দিয়ে ঠিক করেছে তাদের দলের কে প্রার্থী হবেন। আমেরিকাতে ওই অর্থে, আমিও তো বলতে পারবো না যে রিপাবলিকান দলের প্রধানকে আর ডেমোক্রেটিক দলের প্রধানকে। তো আমেরিকাতে ওইটা অনেক কম। আমাদের মতো দেশে, এবং যেখানে আমি যদি এক কথায় যদি বলি, ওকে এটা এক কথায় বলা যায় না, কিন্তু আছে, বাট গণতন্ত্র যেখানে যত কম, দল আর সরকারের মধ্যে এক হয়ে যাওয়া বা দল আর সরকারের মধ্যে পার্থক্য তত কম। যখন সরকারের লোকজনই দলে থাকে বা দলের লোকজনই সরকারে হয়,
পার্থক্য থাকে না। ধরেন কথা যে প্রথম সংখ্যা দিয়ে না, প্রধান 10 মন্ত্রী যদি দলেরও প্রধান 10টা মানে পদে থাকেন, তখন তো পার্থক্য হবে না। এবং এটা যেখানে গণতন্ত্র কম সেখানে সরকার আর দলের মধ্যেও পার্থক্য। আপনি আমেরিকার যখন উদাহরণ দিলেন, তো আমরা যদি ব্রিটেনের উদাহরণ টানি, সেখানে তো আবার দলের বিজয়ী দলের প্রধান যিনি, তিনি সরকার প্রধান হবেন, সেটাই রেওয়াজ, সেটাই কথা। তো মানে কাজেই সমস্যাটা হচ্ছে, হ্যাঁ, আমি যেটা বলতে চাই যে আমেরিকায় হলো একেবারে অন্য পথে আর কি। হ্যাঁ, আমেরিকায় দল আর সরকারের মধ্যে পার্থক্যটা একেবারে বিরাট, মানে দলের সরকারের ব্যাপারে বক্তব্য খুবই কম। হ্যাঁ, ইউরোপে সরকার আর দলের মধ্যে পার্থক্য আমেরিকা থেকে অনেক কম। আর আমাদের মতো যেখানে এখনো গণতন্ত্রের আমরা ছোট বাচ্চা বলবো না, কিশোর, আমাদের মধ্যে ওই পার্থক্যটা আরও কম, মানে সরকার আর দল একাকার হয়ে যাওয়ার প্রবণতাটা বেশি। আর আরেকটু বলে রাখি, সবচেয়ে বেশি ছিল ওই সোভিয়েত আমলে, ওই মানে সোভিয়েত দেশগুলিতে, সমাজতান্ত্রিক দেশগুলিতে, ওখানে দলীয় পদই ছিল প্রধান, এবং যে দলীয় পদ হবে সে অবশ্যই সরকারের পদগুলি তার কাছে থাকবে। ওইখানে দল আর সরকারে একাকার হয়ে যাওয়া, মিশে যাওয়াটা সবচেয়ে বেশি ছিল। আর আমি ওদের ওই ধরেন 70-এর দশকটা কিন্তু পুরো মস্কো দিয়ে কাটিয়েছি, তো ওখানে একেবারে দল আর সরকার যে এক জিনিস সেটাও দেখেছি। আসবো আপনার কাছে আবারও, যে মানে সমস্যাটা কি, মানে রেজাল্ট করিম কি অসুবিধা, মানে দলের মানে 10 জন মন্ত্রী যদি মানে সরকারের 10 জন মন্ত্রী যদি দলেরও 10টি প্রধান পদে থাকে, অসুবিধাটা কি? দেখুন, তাত্ত্বিক কথার চেয়ে বাস্তবতার মুখোমুখি হলে বাস্তবতাটা হলো এরকম যে আমাদের দেশে রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, রাজনৈতিক দলীয় ব্যবস্থাটা এটা কিন্তু পরস্পর সম্পৃক্ত। এদেশে সরকার গঠিত হয় রাজনৈতিক দল নির্বাচন করে, নির্বাচিত হয়ে তারাই সরকার গঠন করে। সঙ্গত কারণে তাদের কোনো অ্যাঞ্জেল এনে মন্ত্রিসভা অন্য কিছু গঠন করার মতো সুযোগ নাই। যারা রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন তারাই সরকার গঠন করবেন। প্রয়োজনের জায়গাটা হলো সেখানে সরকারি দায়িত্বে বা মন্ত্রী পদে বা অন্য দায়িত্বে বসার পরে তাকে মনে রাখতে হবে যে আমি শপথ গ্রহণ করেছি, সংবিধান সম্মত আচরণ করব, দায়িত্ব পালন করব। সেই জায়গায় যদি তিনি অন্ধ দলবাজি করেন, সেই জায়গায় যদি অন্য নাগরিকের প্রতি তিনি বৈষম্যমূলক আচরণ করেন, সেখানেই সমস্যাটা। ওই ক্ষেত্রে আমার মনে হয় যে রাজনৈতিক দল নির্বাচিত হওয়ার পরে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, এজেন্ডা বলতে মানে দেশের জন্য বা মানুষের জন্য যে তাদের কর্মসূচি বা নির্বাচনী ইস্তেহার থাকে, সেটা বাস্তবায়নের জন্যই কিন্তু তারা নির্বাচিত হয়ে আসা। সেই ক্ষেত্রে তারা যদি দায়িত্বে না থাকেন, তাহলে তার নির্বাচনী ইস্তেহার বা এজেন্ডা বাস্তবায়ন বাইরের কোনো লোক এসে দেবে না। দরকার হলো সেই জায়গাটায় দল এবং সরকার একাকার হয়ে না যায়। দলীয় চিন্তা চেতনা একরকম থাকবে, কিন্তু যখন তিনি মন্ত্রী বা অন্য কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন, তখন রাষ্ট্রের পলিসিকে তাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। এ কারণেই কখনো কখনো সংশয়ে মনে হয় যে সরকার আর রাষ্ট্র এক কিনা, দল আর সরকার এক কিনা। ওই জায়গায় পৃথকীকরণের জায়গাটা হলো সচেতনতা বোধ, তার অভিজ্ঞতা এবং সাংবিধানিক যে ডিকটাম আছে সেইটাকে ফলো করে করতে হবে। ওটা যখন করা না হয় তখন কিন্তু বলা হয় যে সরকার আর দল একাকার হয়ে গেল। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, কখন বলা হয় সরকার আর দল একাকার হয়ে গেল, মানে এটা আজকাল বাংলাদেশে এত বলা হচ্ছে কেন? এত বলা হওয়ার 2-3টা কারণ আছে। একটা কারণ হলো সরকার যদি ঠিকমতো কাজ করে চলে তাহলে এইসব প্রশ্ন চাপা পড়ে থাকে, প্রশ্ন উঠে না। আর সরকারের কাজকর্মে যদি নানান ব্যাঘাত ঘটে, এবং সরকারের বাইরেও তো বৃহত্তর জনগণ আছে, যেখানে দলীয় কর্মীরা আছে, তাদের থেকে যদি সাধারণ মানুষের উপরে জুলুম, জবরদস্তি, অন্যদেরকে বঞ্চিত করা, বঞ্চনা, এইগুলি দেখা দেয়, তখন এইসব প্রশ্ন বড় করে ওঠে। আমার মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা এইসব দিক দিয়ে কোনো সুষ্ঠু ব্যবস্থা নয়। যখন রাজতন্ত্র উঠে গেল, জমিদারতন্ত্র বা ফিউডাল লর্ডদের কর্তৃত্ব উঠে গেল, চার্চের কর্তৃত্ব উঠে গেল, তখনই আধুনিক রাষ্ট্রের সূচনা। এই সূচনাটা ইউরোপে হয় এবং ইউরোপ থেকে এশিয়া, আমেরিকা, অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। আমি আবার বলছি, রাজতন্ত্র বিলুপ্ত, এর মধ্যে বহু মারামারি কাটাকাটি অনেক কিছু আছে, কিন্তু রাজতন্ত্র আর নাই, জমিদারতন্ত্র বা ফিউডালতন্ত্র আর নাই। চার্চের বিরাট কর্তৃত্ব ছিল, সেই কর্তৃত্বও বিলুপ্ত। চার্চ আর মানে সরকার আলাদা হয়ে গেছে। এইরকম রাষ্ট্র ব্যবস্থাই আধুনিক রাষ্ট্র ব্যবস্থা।
মধ্যযুগীয় না। এই রাষ্ট্র ব্যবস্থার অপরিহার্য শর্ত রাজনৈতিক দল দিয়ে সরকার গঠন, গোড়া থেকেই এই দল গঠন, সরকার গঠনে নানান ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটিও হয়েছে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীরা এবং প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে এটা বেরিয়ে আসে যে আধুনিক রাষ্ট্রে অবশ্যই রাজনৈতিক দল দিয়ে সরকার গঠিত হয়। এই যে আজকে ইরান একটা ইসলামিক স্টেট হিসেবে আছে, কিন্তু এটাও আধুনিক রাষ্ট্র এবং রাজনৈতিক দল দিয়ে তারা সরকার গঠন করে। নেপাল কিছুদিন আগে পর্যন্ত হিন্দু রাষ্ট্র হিসেবে কনস্টিটিউশনালি ছিল, কিন্তু সেইখানেও ওই দল দিয়ে সরকার গঠন হয়েছে। এখন একটা ব্যাপার হলো, গত 30-35 বছর ধরে গোটা পৃথিবীতে রাজনীতির প্রকৃতি বদলে ফেলা হয়েছে। বাংলাদেশে একটা কথা 1980-র দশক থেকে উচ্চারিত হয়ে আসছে যে ডিপলিটিসাইজেশন, রাজনীতির ভেতরে রাজনীতি রাখা হচ্ছে না, রাজনীতি শুধু ভোটাভুটি দিয়ে সরকার গঠন এবং সরকারে গিয়ে জনগণের স্বার্থে কাজ করবে এই কথা বলে তারা যদৃচ্ছভাবে শাসন করবে। প্রশাসন ব্যবস্থা যেভাবে থাকার কথা সেরকম থাকছে না, দলাদলিতে লিপ্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কলেজের শিক্ষকরা যে অবস্থানে থেকে শিক্ষকতা করার কথা তারা সেই অবস্থানে থাকছে না, নোংরা দলাদলিতে মত্ত হয়ে গেছে। এই অবস্থাটা কোনো স্বাভাবিক রাজনীতির বা রাষ্ট্রের ব্যবস্থা না। গণতান্ত্রিক হোক অগণতান্ত্রিক হোক, স্বাভাবিক বলে মিনিমাম যা বোঝায় এইরকমটা বাংলাদেশে বলা যায় কায়েম হয়নি, এখনো প্রতিষ্ঠিত হয়নি। এই বাস্তবতায় আমরা আছি। ইউরোপে আমেরিকাতে এখন থেকে 4 দশক 5 দশক আগেও পলিটিক্যাল পার্টি নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে খুব আলোচনা ছিল। কীরকম পলিটিক্যাল পার্টি হবে, পলিটিক্যাল পার্টি কিভাবে গঠন হবে, সরকারের সঙ্গে পলিটিক্যাল পার্টির সম্পর্ক কি হবে, এই জাতীয় নানান প্রশ্ন একাডেমিক সার্কেলে রাষ্ট্রবিজ্ঞানীরাও করেছেন গবেষণা প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে। কিন্তু এখন ইউরোপেও উত্তরে তারা পৌঁছলেন, মানে কি ঐকমত্যে তারা তার মধ্য দিয়ে ব্রিটিশ সিস্টেম, আমেরিকান সিস্টেম, ফ্রান্স, জার্মান সিস্টেম এটা ডেভেলপ করেছে। এগুলোতে ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু তারপরেও তো তারা দীর্ঘকাল ধরে একটা স্মুথ রানিং ব্যবস্থায় আছে। ডক্টর স্বাধীন মালিক বলছিলেন যে আমাদেরটা কিশোর গণতন্ত্র, কাজে এজন্য হয়তো এই প্রশ্নগুলো কিশোর গণতন্ত্র তিনি বলেছেন বটে, কিন্তু আমরা এখনো শৈশব কাটিয়ে উঠতে পারিনি, এরকম একটা মানে ইমেচুরিটি আছে। তো যে কথাটা বলছি, আমাদের দেশে তো রাজনৈতিক দল গঠন নিয়ে কোনো আলোচনাই নাই। অল ইন্ডিয়া কংগ্রেস ব্রিটিশ আমলে ব্রিটিশদের অনুসরণে দল গঠনের কিছু কাজ তারা করত, জওহরলাল নেহরুর নেতৃত্বে, কিংবা সুভাষ বসুও কখনো কখনো। এই শৈশব কৈশোর পার হচ্ছে দেখি এই প্রশ্নগুলো উঠছে। ধরুন ডক্টর স্বাধীন মালিক, অনেকে বলছেন যে এবার এই যে কমিটিতে মন্ত্রীদের মানে মন্ত্রীদের অনেকের সংখ্যা কমিয়ে আনা হয়েছে, তো সেটি নাকি একটি মানে নিরূপক, একটি উদাহরণ যে আওয়ামী লীগ ভাবছে দলের ভেতর দল এবং সরকারকে আলাদা করার কথা, কিন্তু মন্ত্রীদের সংখ্যা কমিটিতে কমিয়ে আনাটাই যথেষ্ট হবে কিনা দল আর সরকারকে আলাদা করতে? এখন কথাটা বেশি আসছে এই জন্য যে সরকার দল এক হয়ে গেছে। সরকারের খালি মন্ত্রিত্ব না, যে কোনো পদ এখন আপনি দলীয় ব্যক্তি না হলে পাবেন না, তাই তো? মানে ওইখানে মানে সরকার দল এক হয়ে যাচ্ছে, সাধারণ লোকে ওইটাই দেখছে যত ধরনের সুযোগ সুবিধা, পদ বা ইভেন টেন্ডার সব কিছুই আপনি যদি সরকারি দলের না হন তাহলে পাবেন না। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ ওনার মতো আমি চাই না, কিন্তু আমি যে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে নিয়োগ হয়েছিল তখন তো কোনো পলিটিক্সের কেউ পাওয়াও হতো না, শিক্ষক নিয়োগ হতো তার মেধার জন্য, তার রেজাল্টের জন্য ইত্যাদি। ওখানে যে পলিটিক্স হতে পারে মানে আমার জীবনে এটা তো ধারণাই ছিল না, কোনো মানে হ্যাঁ কোনো মানে ধারণাই ছিল না। আর এখন তো ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ধরে বলছেন, যে কোনো বিশ্ববিদ্যালয় শুনেছি বলে যে শিক্ষক হতে চলে ফার্স্ট ইয়ারের থেকেই ওই দলবাজি শুরু করে। উদ্দেশ্য হলো ঢাকা ইউনিভার্সিটি বা আবার খালি ঢাকা বলছি সরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। কয়েকদিন আগে সমস্যাটা হচ্ছে ওই জায়গায়। ফলে যেটা হচ্ছে কি মানে দেশটাই কিন্তু পিছনে পড়ে যাচ্ছে। আপনি সব জায়গায় যে দলীয় লোকের মধ্যে নিশ্চয়ই মেধাবী লোক আছে, কিন্তু দলীয় লোকের বাইরেও তো প্রচুর মেধাবী যোগ্য লোক আছে। তো ওদের থেকে দেশ বঞ্চিত হচ্ছে, ওদের সেবা থেকে, ওদের দক্ষতা থেকে, ওদের যোগ্যতা থেকে বঞ্চিত হচ্ছে। মন্ত্রী পর্যায়ে থাকলেও আমার অত বেশি আপত্তি ছিল না, কারণ আপত্তির জায়গা তো হয়েছে এটা একেবারে সব জায়গায় ওই যে একাকার শব্দটা ব্যবহার করছিলাম, সব জায়গায় একাকার হয়ে যাচ্ছে। আর আমি কিশোর বলেছিলাম এই অর্থে যে আমাদের কিশোর না, এখন আমাদের তরুণ যুবক হওয়ার কথা ছিল, আমরা অদ্দূর পর্যন্ত এখনো আসতে পারি না। আমি এটা একটু মানে নেতিবাচক অর্থে বলেছিলাম। এই একাকার হওয়াতে এখন সমরে যা আছে আমাদের কোর্টটা, মানে কোর্টটা তো হলো সবচেয়ে বড় উদাহরণ হয়ে যাচ্ছে মানে দলীয়করণের প্রভাবের। এর থেকে কিন্তু এটা তো কোনো দেশে এটা হয়ে ভালো হয় নাই,
দেশের ভালো হয়নি, মানুষের ভালো হয়নি। মানে বিচারপতি যখন নিয়োগ হবে, হ্যাঁ দলের লোক কিছু থাকতেই পারে যে আপনি একটা দলের প্রতি আপনার একটা সমবেদনা আছে, সিম্প্যাথি আছে বলে যে আপনি কোনো পদে যোগ্য হবেন না, কিন্তু অন্য এক্সট্রিমে গিয়ে ওই দলের প্রতি যদি আপনার সিম্প্যাথি আনুগত্য না থাকলে তাহলে আপনাকে কনসিডারই করা হবে না, আপনাকে বিবেচনাই নেওয়া হবে না। এটা তো হলে কিন্তু আলটিমেটলি দেশের জন্য ভালো হবে না, এবং সমস্যার জায়গাটা তো ওইখানেই। কিন্তু ধরুন বাংলাদেশের মতো একটা মানে ভীষণভাবে রাজনৈতিকভাবে বিভক্ত একটি দেশে মানে একটি রাজনৈতিক দলকে যখন নির্বাচিত করে আনা হয়, এজেন্ডা বাস্তবায়নের প্রসঙ্গটি এনেছিলেন অ্যাডভোকেট সম রেজাউল করিম, তার কাছে যাব। কিন্তু ডক্টর স্বাধীন মালিক, মানে রাজনৈতিক সরকারের তো অনেকগুলো এজেন্ডা বাস্তবায়নেরও বিষয় থাকে, মানে সমস্যাটা কি সেখানেও হয়ে যায় যে একটা দীর্ঘ সময় ধরে আসলে মানে সবকিছু দল, যে দল যখন রাজ করে সে দল তখন তার মতো সাজিয়ে নেয়, কাজে আরেক দলকে এসেও সেটা মানে করে যেতে হয়, এরকম কোনো ব্যাপার? আপনি দেখেন মানে এটা শেষ করা যায় কি করে, মানে সেটাও এজেন্ডা, একটা মানে একটা রেভলিউশনারি পার্টি হলে, হ্যাঁ তো বৈপ্লবিক পার্টি হলে সে ক্ষমতা আসলে তার এজেন্ডা সম্পূর্ণ ভিন্ন হবে। কিন্তু আমাদের আওয়ামী লীগ, বিএনপি এজেন্ডার মধ্যে তেমন তো কোনো আকাশ পাতাল পার্থক্য নাই। মানে অর্থনৈতিক নীতিতে, বৈদেশিক নীতিতে 19-20 পার্থক্য আছে। অতএব এমন না যে ওখানে মানে বাস্তবায়ন করতে পারে। যখন সরকারটা চলে 3-4টা এজেন্ডার জিনিস থাকে, আর বাকি 90টা কিন্তু রুটিন জিনিস। মানে ধরেন একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করতে হবে, ইউনিভার্সিটি ভালো করে চালাতে হবে, এটার সাথে তো রাজনৈতিক এজেন্ডার কোনো ব্যাপার না। বরং এখানে রাজনৈতিক এজেন্ডা ঢুকে, মানে ইউনিভার্সিটিকে আমার দলীয় লোক দিয়ে ভর্তি করে ফেলবো, এখানে এজেন্ডা ঢুকে ওইটা বাস্তবায়িত হচ্ছে না। রাজনৈতিক আর মানে রাজনৈতিক কিছু এজেন্ডা থাকবে, সরকারি দলের লোকটা, কিন্তু সরকারের কর্মকাণ্ডের মধ্যে এজেন্ডার অংশটা যেটা বারবার বলছে, বিপ্লবী সরকার না হলে যে সম্পূর্ণ ঢেলে নতুন করে সাজাবো, ওই বিপ্লবী সরকার না হলে আমাদের মতো দলের মানে 90%ই কমানো, অথবা 80%ই কমানো, আর এজেন্ডার জায়গায় কিন্তু 10-15%। তো ওইটার জন্য আপনি সব একাকার করে ফেলবেন, এটা ঠিক ইয়ে না, বুদ্ধিমানের কাজ করছে না। বুদ্ধিমানের কাজ করছে না এই অর্থে যে আমরা যত এগিয়ে যাওয়ার কথা ছিল অতটা এগিয়ে যেতে পারছে না, ওই অর্থে বলছি যে আমরা এটা বুদ্ধিমানের কাজ করছি না। আমরা এখন অনেক এগিয়ে যাওয়ার কথা ছিল। এই $1,400 পার ক্যাপিটা ইনকাম বলে আমরা লাফাচ্ছি, কিন্তু 71-এ কি কেউ ভেবেছিল যে 2015 সালে আমরা মাত্র $1,400 থাকবো? তখন তো স্বপ্ন ছিল আমরা $14,000 থাকবো, এবং $14,000 না যাওয়ার তো কোনো কারণ নাই। আপনি লাস্ট একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে বলে, ওই যে দুর্ভাগ্য হলো যে আমাদের এক রাজনৈতিক দল অনেক রাজনৈতিক দলকে শত্রু ভাবে, এবং শত্রু ভেবে তাকে নিঃশেষ করে দেওয়া। এটা এখনের কথা নেই, এটা গত ধরুন 40 বছর ধরেই চলছে। রাজনৈতিক দল তো প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ, তাকে নিঃশেষ করার কোনো দরকার নাই। তার সাথে একটা মানে ইয়ে করে, মানে কম্পিটিশন করে, একটা প্রতিযোগিতা করে জনগণের মন জয় করতে হবে, নিঃশেষ করতে হবে না। কিন্তু ওই যে ধরেন 75 থেকে শুরু করে আমরা তো ওখানে এখন ওই নিঃশেষের চর্চার থেকে আমরা বেরিয়ে পারছি না। আর ইদানিংকালে যেটা হচ্ছে, ফৌজদারি বিচার ব্যবস্থাকে এই নিঃশেষ করার কাজে খুব জোরালোভাবে ব্যবহার করা হচ্ছে, ফলে ফৌজদারি বিচার ব্যবস্থাটাও কিন্তু এখন নষ্ট হয়ে যাচ্ছে। অ্যাডভোকেট সম রেজাউল করিম, মানে বিচার বিভাগ, বিশ্ববিদ্যালয়, মানে সব কিছুকে এই দলীয় রাজনীতির বশবর্তী বা অধীন করে ফেলতেই হবে কেন? মানে সেটাই কি একাকার হয়ে যাওয়া, মানে একাকার হয়ে যাওয়াটা কি আসলে মোদ্দা কথা সেটাই? মানে সবখানেই একটা দলের রাজনীতির প্রতিফলন ঘটতে হবে এবং আমাকেই বিজয়ী হতে হবে। স্বাধীন ভাই সজ্জন মানুষ, আমাদের খুবই বন্ধু মানুষ। অনেক বিষয়ে তিনি যেভাবে যে দৃষ্টিকোণ থেকে দেখেন, আমি দুঃখিত আমার দৃষ্টিকোণ একরকম নয়। উনি বলছেন যে রাজনৈতিক দলটির ভিতরে ব্যবধানটা হলো 19-20। বাংলাদেশে প্রধানত দুইটি রাজনৈতিক ধারা, একটা আওয়ামী লীগের নেতৃত্বে, একটা বিএনপির নেতৃত্বে। এখানে কিন্তু দুইটি রাজনৈতিক দলের চিন্তা চেতনা, আদর্শ এবং তাদের কর্মসূচি 19-20 না, গালফ ডিফারেন্স। ধরেন সিম্পলি আমি আসি, এই রাষ্ট্র ব্যবস্থাটাকে যারা স্বীকার করেনি তাদেরকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করছে একটা পক্ষ, আর এক পক্ষ চেয়েছে যে এই রাষ্ট্র ব্যবস্থাকে প্রতিষ্ঠার সময় জঘন্যতম যারা অপরাধ করেছে তাদের বিচার করতে হবে। এখানে কিন্তু 19-20-এর জায়গা না। আবার ধরুন সিম্পলি বলি যে আওয়ামী লীগের নেতৃত্বে তারা ভাবছে যে বাংলাদেশটাকে আধুনিক তথ্য প্রযুক্তির ডিজিটাল বাংলাদেশ করা হবে। দেখা গেল বিএনপি নেতৃত্বাধীন জোট যখন এই ডিজিটালের কথাটা উঠলো, তারা হাস্যকর কাহিনী দিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে ডিজিটাল নামের সঙ্গে ব্যঙ্গ বিদ্রুপের জায়গা এনেছিল। এই জন্য কিছু কিছু কর্মসূচির জায়গায় কিন্তু আওয়ামী লীগ মনে করে যে অসাম্প্রদায়িক একটি
আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হবে। কিন্তু বিএনপি নেতৃত্বাধীন রাজনৈতিক স্রোত তারা কিন্তু মনে করে যে তাদের অসাম্প্রদায়িক ওই জায়গাটা শুধুমাত্র মুখের কথা, কনস্টিটিউশনালি বা কার্যত ওই জায়গার থেকে কিন্তু তারা সরে, তারা মনে করে ইসলামী একটা জোট, ইসলামী একটা ধ্যান ধারণাকে রেখে, প্রকৃত অর্থে ইসলামী করুক না করুক ওটা রেখে একটা ধর্মকে ব্যবহার করে মানুষের সস্তা অনুভূতিকে নিয়ে রাজনীতি করবে। এই জন্য আওয়ামী লীগ আর বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য কর্মসূচি 19-20 না। ঠিক আছে, মেনে নিলাম 10 না, আমি একটু শেষ করি। 10-20 না, 10-20 না, বাস্তবতা। ধরেন আওয়ামী লীগ মানে তাহলে কি একরকমের আসলে মানে একরকমের বিপ্লবী সরকার, যে মানে ধরুন বিএনপি ক্ষমতা ছেড়ে যাওয়ার পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন একরকমের আসলে বৈপ্লবিক এজেন্ডা নিয়ে আসে, মানে এই জন্য ঢেলে সাজাতে হয় সব। ঢেলে অবশ্যই সাজাতে মানে হবে। আমি যদি ডক্টর স্বাধীন মালিকের কথা থেকেই 2001 অক্টোবরের পরে একটা বিরতি নিয়ে এসে আসছি অ্যাডভোকেট সমর রেজাউল করিম আপনার কাছে। দর্শক থাকুন রাজকাহনে। আবারও ফিরে এলাম রাজকাহনে। অ্যাডভোকেট সমর রেজাউল করিম, আপনাকে জিজ্ঞেস করছিলাম যে মানে আপনি বলছিলেন যে আওয়ামী লীগ এবং বিএনপির পার্থক্যটা 19-20 নয়, ডক্টর স্বাধীন মালিকের কথার সূত্র ধরে বলছিলেন, এবং ডক্টর স্বাধীন মালিক বলছিলেন যে একমাত্র বৈপ্লবিক সরকার হলেই তার প্রয়োজন হয় যে সকল প্রতিষ্ঠানে গিয়ে তার মানে তার কর্মসূচি, তার এজেন্ডা, তার লোকের থাকাটা নিশ্চিত করা। মানে আওয়ামী লীগ সরকার কি তাহলে আপনার কাছে প্রায় সেরকম? দেখুন, কিছু কিছু পলিটিক্যাল কনসেপ্ট কিন্তু চিরন্ত না, বেদবাক্য না, বাইবেল না। বৈপ্লবিক সরকার কি একটা পরিবর্তনের জন্য সর্বোচ্চ প্রাধান্য নিয়ে কাজ করার যে প্রক্রিয়া, এটাকে বিপ্লব বলা হয়। বিপ্লব মানেই কিন্তু হঠাৎ অস্ত্র উঁচিয়ে কিছু করে ফেলা অথবা একটা আন্দোলনের মধ্য দিয়ে সরকার গঠন করা। বাংলাদেশে তো কেউ কেউ বলছিল সামরিক শাসনের ভিতর থেকে সরকার গঠন করার ভিতর থেকে বলছিল আমরা বিপ্লবী সরকার। এখন বিপ্লবের অর্থটা কিন্তু বাস্তব অর্থে সৃষ্ট পরিস্থিতিকে বিবেচনা করে যদি দেখেন, সেই অর্থে ধরেন আওয়ামী লীগকে বিপ্লবী সরকারই বলা যায়। ধরুন জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠাতা, তার হত্যাকাণ্ডের বিচার বিএনপি করে নাই, তখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। শেখ হাসিনা ক্ষমতায় এসে কোনো রকম স্পেশাল ট্রাইব্যুনাল না করেও কিন্তু বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যার মামলার বিচার করেছেন। তিনি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তার যতগুলো পলিটিক্যাল এজেন্ডার একটা হলো কালচার অফ ইম্পিউনিটি থেকে বেরিয়ে আসা। এটাকে একটা বিপ্লবী রাজনৈতিক পদক্ষেপ বলুন, প্রশাসনিক পদক্ষেপ বলুন, হতে পারে। সেই অর্থে একটা বিপ্লবিক সরকারি কর্মসূচি হতে পারে। দ্বিতীয়টা, স্বাধীন ভাই যেটা বলছেন যে ঢালাওভাবে যেটা বলছেন, ধরেন একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টমেন্টে ডেফিনেটলি যে গভর্নমেন্ট আছে ইলেক্টেড বডির ভিতর থেকে বা সিলেক্টেড ভিতর থেকে, তারা তো তার আইডিওলজির প্রশ্নের চিন্তা ভাবনা জায়গা নেবে না। কেন নিবে? এখন যদি এইরকম হয়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একটা ম্যাগাজিনে দেখলাম ইতিহাস বিকৃত করে একটা ম্যাগাজিন ছাপানো হয়েছে। এখন ওই ব্যক্তিকে সব তো বিশ্বাসী লোকই আছে না, আমি বলছি যে ওই ব্যক্তিটা যদি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হতেন, আমরা কি কথাও দেখিনি প্রফেসর ইমাজউদ্দিন এবং ডক্টর মনিরুজ্জামান মিয়াকে সুপ্রিম কোর্ট একটা ব্যাপার কল করেছিলেন যে আপনি পৌরবিজ্ঞান এবং অন্যান্য বিষয় বই লিখেছেন, একটা সময় বইয়ের যে ইতিহাস ছিল হঠাৎ করে ইতিহাসটা চেঞ্জ করলেন, আপনি কিভাবে করলেন? তারা রাজনৈতিক চিন্তা চেতনার কারণে ইতিহাসকে বিকৃত করেছেন। প্রথম বইটা বিকৃত করেন নাই, সাবসিকুয়েন্টলি করেছেন। মৌলিক কিছু চিন্তা চেতনা কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় যারা আছেন তাদের থাকবেন। আবার কখনো কখনো কিন্তু সমস্যা এরকম যে প্রফেসর কাশেম সাহেব যদি বলেন যে বঙ্গবন্ধু জাতির জনক, বাংলাদেশটা স্বাধীন হয়েছে তার নেতৃত্বে, এখন আমি যদি এখানে বসে বলি উনি তো পলিটিক্যাল, উনি আওয়ামী লীগের পক্ষে সাফাই গাইতেছেন। কিছু বাস্তবতার মুখোমুখি হওয়া, সত্য কথা বলা যদি পলিটিক্যাল এজেন্ডা হয় বা পলিটিক্যাল সিলেকশন হয়, সেটা বিবেচনা করা ঠিক হবে না। আবার এক চাটিয়ে শুধু রাজনৈতিক কর্মকাণ্ড করলে সেটাকে আমি গ্রহণ করি না। জুডিশিয়ারির ব্যাপারে ছোট্ট করে একটু বলি, জুডিশিয়ারিতে অনাকাঙ্ক্ষিত অনেক অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, ট্রু। সেই অ্যাপয়েন্টমেন্টের জায়গায় কিন্তু সবই যে পলিটিক্যালি হয়েছে তা না। আপনি দেখবেন জুডিশিয়ারিতে এমন ঘটনা তো ঘটেছে যার সার্টিফিকেট প্রপার না, তাদের তো আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। আমরা বলতে যখন যে গভর্নমেন্ট ছিল, এখন আওয়ামী লীগ আমলে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া জজ, সে কিন্তু আওয়ামী লীগের এই ষোড়শ সংশোধনী মামলায় পার্লামেন্টের সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা রায়ের কিন্তু তিনি স্বাক্ষর করেছেন। অর্থাৎ জজ হিসাবে যারা অ্যাপয়েন্টমেন্ট পান তাদের পলিটিক্যাল একটা চিন্তা চেতনা অ্যাপয়েন্টমেন্টের পূর্ব পর্যন্ত থাকলেও তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি সে একেবারে অন্ধ দলবাজি অবস্থানে যান, তাহলে সেটাকে বিবেচনা করা যাবে। না হলে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জায়গাটাকে পলিটিক্যাল চিন্তা চেতনায় যে সরকার আছে তারা তাদের চিন্তা চেতনার আলোকে উপযুক্ত লোক যারা তাদেরকে নিয়োগ, তারা কিন্তু এককভাবে দেন না। প্রধান বিচারপতি রিকমেন্ডেশন ছাড়া কিন্তু একজন বিচারপতি নিয়োগের কোনো বিধান এখন কিন্তু নাই। সেই জায়গায় আমার মনে হয় যে
কিছু কিছু সমস্যা আছে, কিন্তু ঢালাওভাবে সব পলিটিসাইজ হয়ে গেছে, সব পলিটিক্যালি হয়ে গেছে, রাজনৈতিককরণ করে ফেলা হয়েছে সর্বত্র, এই অভিযোগ করা হলে আমার মনে হয় অবিচার করা হবে। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, মানে অবিচার করা হবে? আমরা না, এইগুলি যদি মিথ্যা কথা বলা হয় তাহলে অবশ্যই অবিচার করা হবে। আর কিছু বাস্তব আছে তাকে অনেক বাড়িয়ে বলা, এটাও অবিচার, এটা কম হবে। আর সম্পূর্ণ মিথ্যা বললে সেটা তো অপরাধ। এরকম জিনিসগুলো তো কিন্তু কমন আবার সেন্সে। খুব খুব গুরুত্বপূর্ণ একটি কথা যদি আমি অ্যাডভোকেট সমর রেজাউল করিমের বুঝে থাকি, মানে আমাদের প্রতিটি প্রতিষ্ঠানেও তো এমন মানুষ আছেন যারা দল বদলে গেল, সরকার বদলে গেল, তখন নতুন করে ইতিহাস লিখতে রাজি, নতুন করে মানে যে কোনো কিছু ঢেলে আমি তো সাজাতে দুজন রাজি। প্রফেসরের নাম বলবো জি, না, মানে এটা হলো যে আমাদের জাতীয় ইতিহাসের কিছু কিছু বিষয় আছে যেগুলো বিতর্কিত। আজকে গ্রেট ব্রিটেনে যদি আমরা দেখি, তাদের ইতিহাসের কিছু কিছু বিষয় আছে বিতর্কিত। ফ্রান্সেরও সেরকম। এই যে ফরাসি বিপ্লব গোটা দুনিয়া জুড়ে এত প্রশংসিত, ফরাসি বিপ্লবের 200বার্ষিকী পালনের সময় মার্গারেট থেচার ব্রিটেনের প্রাইম মিনিস্টার ছিলেন কনজারভেটিভ পার্টি থেকে। এখন কনজারভেটিভ পার্টি ফরাসি বিপ্লব সম্পর্কে খুব ক্রিটিক্যাল। ফরাসি বিপ্লব না হয়ে অন্যভাবে পরিবর্তন হলে ভালো হতো, এরকম চিন্তার অধিকারী। কাজে মার্গারেট থেচার ফরাসি বিপ্লব সম্পর্কে যে বক্তৃতা তিনি দিয়েছেন ব্রিটেনে, এটা এক কথায় বলা যায় যে ফরাসি বিপ্লবকে তিনি সমর্থন করেননি, তবে বিপ্লবের মধ্য দিয়ে কিছু ভালো কাজ হয়েছে, এটা বিপ্লব ছাড়া গণতান্ত্রিক উপায়ে, শান্তিপূর্ণ উপায়ে ভালো, এই ধরনের বক্তব্য। অর্থাৎ পৃথিবীর অনেক লোক বা বিপুল অধিকাংশ লোক যে স্পিরিট নিয়ে কথা বলেন, চিন্তা করেন, কাজ করেন, ওইটা তার ভিন্ন রকম। এমনকি এডমান্ড বার্ক, যিনি বড় নেতা ছিলেন ফরাসি বিপ্লবের পরে, তিনি রিফ্লেকশনস অন দি রেভলিউশন অফ ফ্রান্স, আমার নিজের কাছেও আছে বইটা, ঢাকার বাজারেও কিনতে পাওয়া যায়, গোটা দুনিয়াতে যারা ইংরেজি চর্চা করে আছে। ফরাসি বিপ্লবকে আমি বলছি, ফরাসি বিপ্লবকে এটা এক কথায় বলা যায় যে ফরাসি বিপ্লবটা ঠিক হয় নাই, এই স্পিরিট থেকে লিখছেন। বিপ্লবের পরিণতিতে কিছু কিছু ভালো কাজ হয়েছে, সেটা তিনি নিন্দা করেননি, কিন্তু এই রক্তপাত, এই খুনাখুনি ইত্যাদি, এটাকে তিনি এই মুহূর্তে ঢাকার বাজারেও পাওয়া যাবে গান্ধীজির অপকর্ম এই নামে একটা বই, এবং এই বইতে গান্ধীজির সম্পর্কে অনেকগুলো কথা বলা হয়েছে যেগুলো গান্ধীর ইমেজকে আঘাত করে। এখন বাংলাদেশে আমরা যে কথাটা উনি বলছিলেন যে আমরা তো কৈশোরে আছি, আমি বলছিলাম যে আমরা কৈশোরের কম বয়সে আছি। এখানে কি ওইরকম স্বাধীন চিন্তাশীলতা সম্ভব? প্রত্যেকটা জাতির মধ্যেই সমকালীন ইতিহাস নিয়ে বিতর্ক আছে। সেই বিতর্কে তথ্যকে সাধারণত বিকৃত করা হয় না। তথ্যটা সকল পক্ষ কোথায় বিকৃত করা হয় না? বিকৃত করা হয় না, তথ্য বিকৃত করা হয় না, কোথায় মত পার্থক্য প্রকাশ করা হয়। যেমন ফরাসি বিপ্লবের ইম্পর্টেন্স একদল মানে বলছে এই, আরেক দল বলছে ওই। সেখানে কি বাংলাদেশ একটা ইউনিক দেশ কিনা, আমি ওই জায়গাটায় যেতে চাই। মানে অ্যাডভোকেট সমর রেজাউল করিম যেখানে গেছে, মানে এখানে তো তথ্যই পুরো পাল্টে যায়, মানে তথ্যর ইন্টারপ্রিটেশন, তথ্য। জি, মানে আমি বলি ইতিহাসটা কি ওইটাই বুঝতে ভুল হচ্ছে। 1757 সালে 23শে জুন পলাশীর প্রাঙ্গণে সিরাজউদ্দৌলা কোম্পানির সাথে যুদ্ধে পরাজিত হয়েছিলেন, এটা হলো তথ্য। হ্যাঁ, এখন যদি কেউ বলে না যুদ্ধ হয়েছিল 87 সালে বা 27শে এপ্রিল, তাহলে ভুল করা হবে, তাই তো? আর এখন সিরাজউদ্দৌলা কেন পরাজিত হয়েছিলেন, কথা যে আপনি বললেন বই লিখে যে মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে, উনি বই লিখে বললেন যে ব্রিটিশ সৈন্যদের তুলনায় নবাবের সৈন্যদের দক্ষতা, যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র খারাপ ছিল। উনি বললেন যে ওখানে তারা আমরা যদি বাংলাদেশে আসি, মানে অ্যাডভোকেট সমর রেজাউল করিম যে প্রসঙ্গ তুলেছে, ইতিহাস হলো ওইটা। হ্যাঁ, এখন আপনি খালি বলবেন যে মির্জাফরের কারণে সিরাজউদ্দৌলা হেরে গেছিল, এছাড়া আর কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবেন না, এটা কিন্তু মহা অন্যায়। আপনি 23শে জুনের জায়গায় 27শে জুন বলতে পারবেন, ঠিক আছে, ওটা মিথ্যা কথা বলা হবে। মিথ্যা কথা স্যারও যেটা বলছেন যে অপরাধ। ইতিহাসটা তো তথ্য না, ইতিহাসটা একটা ঘটনা হয়েছে, তার কি বিশ্লেষণ, আপনার একটা বিশ্লেষণ হবে, ওনার একটা বিশ্লেষণ হবে, আমার একটা বিশ্লেষণ হবে। বাংলাদেশের মতো একটা দেশ, যেই দেশে ধরুন আমি যদি একেবারে সোজাসুজি বলেছেন অ্যাডভোকেট সমর রেজাউল করিম, তার কথা ধরেই যে রাজনৈতিক বিভক্ত বলছিলাম তো, বিভক্তির একদম সোজাসুজি উদাহরণ দেই, যে ধরুন একদল মনে করেন যে নিজামী মুজাহিদ মন্ত্রী হতে পারেন, হ্যাঁ, আরেক দল মনে করেন যে না, তাদের যুদ্ধাপরাধের দায়ে বিচার করে ফাঁসি দিতে হবে। তো মানে রাজনৈতিক এজেন্ডার জায়গায় যখন এত বিভেদ, তখন আপনি কোন দলকে নির্বাচন করে আনলেন
তার কি আসলে পুরো ব্যাপারটা সেই জন্যই ঢেলে সাজাতে হয় কিনা, আমি সেই জায়গায় যেতে চাইছিলাম এরকম যে মানে হ্যাঁ না, ঠিক আছে, এরকম তো মতপার্থক্য থাকবে। এখন আপনি ইতিহাস বিকৃত করে মানে আপনি তাহলে কিন্তু তাহলে প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেকটা ঘটনার ব্যাপারে একটা সরকারি প্রেস নোট ভার্সন থাকতে হবে যে বাংলাদেশে 72 সালে এই ঘটনা হয়েছিল, বাংলাদেশে 82 সালে এই ঘটনা হয়েছিল, 92 সালে এই ঘটনা হয়েছিল এই কারণে, সরকাররা সব লিখে দিল, তাহলে ইতিহাস ডিপার্টমেন্ট বন্ধ করে দেওয়া দরকার। আমরা ওইসব মানে না বুঝে একদম এক্সট্রিম জায়গায় যাচ্ছে। হ্যাঁ, কিছুটা রাজনৈতিক কতগুলি ব্যাপারে, হ্যাঁ ধর্মের ব্যাপারে বিএনপি আওয়ামী লীগের মধ্যে ফারাক আছে, আমি ওই অর্থে বলিনি, অবশ্যই ফারাক আছে। এই সরকার যুদ্ধাপরাধের বিচার করেছে, এটা খুব করা দরকার ছিল, এটা কখনো বিএনপি করতো না, এইসব তো ফারাক আছে। কিন্তু ওখান থেকে যে একেবারে কিন্তু আবার আপনি যেটা বলেছেন সেও তো সত্যি যে মানে নিঃশেষ করে দেওয়ার তো কোনো সুযোগ নাই, মানে এই 16 কোটি মানুষকে নিয়ে তো আবার মানে জনপ্রশাসনে যারা আছেন তাদেরকে নিয়েই তো আবার পরবর্তী সরকারকেও চলতে হবে। মানে এখন মানে সমস্যাটা খুব মানে এখান থেকে উত্তরণের উপায়টা কি? সাময়িক স্বার্থের জন্যে অনেক সময় দূরবর্তী বিপদ ভাবা হয় না, এর ফলে আমরা জটিলতায় চলে না, যাই। আমি কিন্তু স্যার একটু সাপ্লিমেন্ট করি। আমি কিন্তু বলছিলাম যে প্রত্যেকের মত পথ ভিন্ন থাকতেই পারে, অবশ্যই থাকতে পারে। স্বাধীন ভাই যেটা বলছেন অবশ্যই থাকতে পারে। আমি বলছিলাম যে একই ব্যক্তি প্রফেসর আবুল কাশেম ফজলুল হক আজকে হিস্ট্রি যেটা লিখলেন রাজনৈতিক পট পরিবর্তনের পরে, তার বইটি তিনি ইতিহাসটাকে আবার নতুন করে লিখলেন। আমি কিন্তু সেই জায়গার কথা একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমি স্যার তাহলে বাংলাদেশের দল আর সরকার একাকার হয়েই চলতে হবে। আমি স্যার সেখানে যেটা বলছি যে এই জায়গাটা কিন্তু ইতিহাস বিকৃতি না, একই ব্যক্তির ডাবল স্ট্যান্ডার্ডটা, আমি কিন্তু সেই কথাটা বলছি। সেটা না না, সেটা বোঝা গেল, সর্বক্ষেত্রে কিন্তু এখানে অন্য ব্যাপারে ইতিহাস বলি বিকৃত যে ইতিহাস বন্ধ করার কথা না। বাংলা স্বাধীন ভাই একাডেমি যেটা বলছে থেকে যে সরকার প্রেস নোট দিলে আর কিছু করার দরকার নেই, এটা প্রেস নোট না। বাংলা- আমি একই ব্যক্তি দ্বৈত রূপে আবির্ভূত হচ্ছি সুবিধা অনুযায়ী। বাংলা একাডেমি থেকে চরিতাবিধান বলে একটা বই আছে, বহু বছর ধরে বের হচ্ছে। এখন এই চরিতাবিধানে বিভিন্ন চরিত্র আছে, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, খন্দকার মোস্তাক আহমদ, তাজউদ্দিন আহমদ, মৌলানা ভাসানী। এখন এই সরকারের আমলে একরকম লেখা হয়, সরকার বদল হলে অন্যরকম লেখা হয়। টেক্সট বুক বোর্ড আছে, টেক্সট বুক বোর্ড পাঠ্যপুস্তক প্রণয়ন করে, এই সরকারের আমলে একরকম করে, ওই সরকারের আমলে আরেক রকম করে। এই এশিয়াটিক সোসাইটি সরকারি প্রতিষ্ঠান না, স্বাধীন নিজেরা করছে, সরকারি আর্থিক সাপোর্ট আছে, কিন্তু ওইখানেও যে তারা স্যার ইন্ডিভিজুয়ালি আপনি যখন নিজের দায়িত্ব পয়সা পাচ্ছেন, এইখানে সমস্যা হয়, এই সমস্যা হয়, এই সমস্যা আরো অনেক সমস্যার সমাধান, অনেক সমস্যার সমাধান। এখন ব্রিটেনে বা ইউএসএ তে যেটা হয়, বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠান অটোনোমাস অন দিস ম্যাটার্স, তারা রাষ্ট্রের কনস্টিটিউশন মেনে বাকিটা স্বাধীনভাবে করবে। ঠিক একইভাবে টেক্সট বুক বোর্ড এখানে তো অত্যন্ত সেন্সিটিভ। টেক্সট বুক বোর্ড এক খারাপ থেকে আরেক খারাপে যায় পাঠ্য বই, সেইখানে তো অটোনোমাস হওয়া উচিত ইন রাইটিং টেক্সট বুকস। রাষ্ট্রের সংবিধান মেনে, আইনকানুন মেনে তারা পাঠ্যপুস্তক লিখবেন। সরকার হস্তক্ষেপ করবে কেবল সেই জায়গায় যেখানে সংবিধান লঙ্ঘন করা হয়েছে, রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করা হয়েছে। কিন্তু ইনফরমালি এবং ফরমালি আজকে বিএনপি সরকার হস্তক্ষেপ করছে, আওয়ামী লীগ সরকার হস্তক্ষেপ করছে, বিশেষ করে এই দুইটা সরকার নিয়েই বেশি সমস্যা। এই জায়গায় সমস্যা কিভাবে কাটানো যাবে বলা মুশকিল। যে কথাটা বলছিলেন আপনি যে দুই দলের মধ্যে ডায়ামেট্রিক্যালি অপোজিট ভিউজ আছে ইন মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার। যেমন একটা কথা ছিলেন যে একটা বিরতি আমাকে নিতে হবে, আমি আসবো আপনার কাছে, এবং এসে আমি আসলে জানতে চাইবো যে এটা একটা সমাধানের পথ কিনা, মানে আসলে প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা ফিরে আসাটা আসলে একটা পথ দেবে কিনা সরকার আর দলকে আলাদা করার ক্ষেত্রে। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। ডক্টর স্বাধীন মালিক, মানে কিভাবে তাহলে এই দল আর সরকারকে আলাদা করার প্রক্রিয়ায় বাংলাদেশ যেতে পারে, মানে আমরা যেতে পারি আমাদের মানে ব্যবস্থা নিয়ে? দুটো জিনিস। হ্যাঁ, একটা হলো যারা দলের লোক মানে রাজনৈতিক পজিশনে আছে, মানে মেইন স্ট্রিয়ার দলের পদের কথা বলছে, হ্যাঁ, ওইখানে অবস্থাটা আপাত দৃষ্টিতে আমার কাছে অত খারাপ মনে হচ্ছে না। যেটা এখন মানে কার্যকরী পরিষদে মাত্র অল্প কয়েকজন মন্ত্রী আছে, এটা আওয়ামী লীগের একটা ভালো পদক্ষেপ। মানে মন্ত্রীর বাইরেও দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অনেকে আছেন। এটা কিন্তু বোধহয় আমাদের যে জায়গায় কাজ করতে হবে, সম্পাদক মণ্ডলীতে একজনও মন্ত্রী রাখা হয়নি। হ্যাঁ, ওইটা আওয়ামী লীগের একটা ভালো উদ্যোগ এবং এটাই কাম্য। কিন্তু উল্টো দিকে যেটা হচ্ছে, কিন্তু সরকারের সব পদে আবার
দলীয় সহানুভূতি বা দলীয় আনুগত্য না এরকম দেওয়া হচ্ছে না। এটা মানে যেটা সবাই বলে আজকাল যে এমনকি পুলিশের গুরুত্বপূর্ণ পদে যেতে হলেও এইটা দিয়ে কিন্তু মানে ওইখান থেকে সরকারকে সরে আসতে হবে। এই জন্য আমার মনে হয় এটা খুব ভ্রান্ত ধারণা। এইরকম মানে সরকারি পদগুলিকে দলীয়করণ গত 50 বছরে 50টা দেশে হয়েছে, আমাদের মতো অনুন্নত দেশে, এবং ওদের 50 বছরের পারফরমেন্স দেখলে যে ওরা আসলে উন্নত হয়েছে কিনা আর যেই দেশে এটা কম হয়েছে তারা উন্নত হয়েছে কিনা, এই দুইটা ঠান্ডা মাথায় দেখলে যদি আপাত দৃষ্টিতে এটা খুব মানে খুব গ্রহণযোগ্য একটা যুক্তি যে আমার প্রতিষ্ঠান চালাবে না তো কে চালাবে, এটা খুবই একটা যুক্তি। কিন্তু একটু যেখানে যত বেশি হয়েছে ওই দেশের যদি পারফরমেন্স না, দেখে, আমাদের দেশে এত দলীয় অনুগত লোকই বা কেন? আচ্ছা ওইটা তো হতে হ্যাঁ, মানে না, সেইখানেও ওইটা তো- একটা মানে ওইটা তো অনুগত- সমস্যা কিনা, মানে যে ধরুন প্রতিষ্ঠানকেও যেই কথাটি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলছিলেন যে একটা প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন নিশ্চিত করা, ব্যক্তির স্বায়ত্তশাসন নিশ্চিত করা, তো ব্যক্তির স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা, মানে তা থেকেই তো আসলে প্রতিষ্ঠানেরটাও নিশ্চিত করা যাবে। সেটা কি করে আসলে আওয়ামী লীগ সরকার বা বিএনপি সরকার করবে? মানে আমি সেটা সবসময় বুঝতে পারি না। এটা হয়তো সঠিক হবে না, কিন্তু আমার একটা সোজা উত্তর হ্যাঁ। আছে, বেটি উত্তর আসবে। হ্যাঁ। হ্যাঁ, যাদের পদ পাওয়ার জন্য যাদের সামর্থ্য নাই বা সামর্থ্য কম, দক্ষতা কম, তারা তখন রাজনৈতিক পথে যায়। যে এমনি তো সামর্থ্য দক্ষতার জোরে আমি পারবো না, তখন কিন্তু রাজনৈতিক আনুগত্য প্রকাশ করলে হয়তো রাজনৈতিক চ্যানেলে আমি পদটা পেয়ে যাব। তো ওই জন্য আর যাদের দক্ষতার যোগ্যতা আছে সাধারণত তারা ওই রাজনৈতিক আনুগত্যর ওই পথে যায় না, মনে করে যে আমার দক্ষতার যোগ্যতা আছে আমি এমনিই পাবো। পায় না সেটা অন্য কথা, কিন্তু বেশি লোক কেন যায় ওই পথে, ওইটা বলুন। একটা সোজা উত্তর হলো তারা মানে দক্ষতার যোগ্যতার পথে পারবে না বলে ওই স্লোগানের পথে যায়। ওই জন্য এখন ওইখান থেকে আমাদের সরে আসতে হবে। আমরা অনেক কিছু দেখেছেন, ইরাকের ঘটনা একটা এক্সাম্পল। ইরাকের আজকের এই করুণ অবস্থার কারণ একটাই, যে কারণ তার আগের 20 বছর একদলীয় সরকার চলেছে। অতএব যতগুলি পদে যেখানে হয়েছে সব ওই একদলীয় সরকারের যারা সামর্থ্য ছিল তার বাইরে কেউ কোনো পদ পায় নাই। ফলে যেতে যেতে এক জায়গায় গিয়েছে যে পুরো ব্যবস্থাটাই ধসে পড়েছে। যে আপনি একটা আমাদের সবচেয়ে ভালো চিকিৎসা প্রতিষ্ঠান, ওখানে 10 বছর 20 বছর ধরে খালি দলীয় লোককে প্রফেসর করেন, দলীয় লোককে বিশেষজ্ঞ করান, তখন প্রতিষ্ঠানে কিন্তু 10 বছর পরে গিয়ে আপনি আর একটা ভালো চিকিৎসা পাবেন না। আমরা ওইটাই বুঝতে হবে। আমাদের দুর্ভাগ্য হলো যে আমাদের মতো বেশিরভাগ দেশে যারা সরকার চালায় তারা সেটা বুঝতে পারেন না বলে মনে করেন যে দলীয় লোক হলে, আনুগত্য হলে এইটাই উন্নতির প্রধান মাপকাঠি। আমি জন্য আবার আমার একদম মানে পিছনের কথায় ফিরে যাচ্ছি। বৈপ্লবিক সরকার হলে, যেখানে আমরা সমাজতান্ত্রিক বৈপ্লব, তখন যেহেতু সম্পূর্ণ ব্যবস্থাটা ঢেলে সাজাতে হবে, ওই রকম দেশে সব দলীয় লোক হতে হবে। কিন্তু আমাদের মতো পশ্চিমা গণতান্ত্রিক আদলের যে দেশ, এখানে আমাদের এই দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে, নাহলে কিন্তু আমাদের ভবিষ্যতের দিনগুলি কিন্তু ভালো হবে না। অ্যাডভোকেট সমর রেজাউল করিম। এখন এই জায়গায় আমার মনে হয় স্বাধীন ভাই অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছেন, তার সঙ্গে সাপ্লিমেন্ট করে আমার মনে হয় যে বাংলাদেশের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটকে বিবেচনায় রেখেই বাংলাদেশের কর্মসূচি নিতে হয়। আমি যদি এখন মনে করি সুইজারল্যান্ডে কি হয়েছে, সুইডেনে কি হয়েছে, ইউরোপে কি হয়েছে, সেইটা বাস্তবতা নয়। বাংলাদেশের রাজনীতি এতবার হোঁচট খেয়েছে, যেটা আপনার প্রোগ্রামে বলেছি যে রাজনীতি হওয়া উচিত নীতির রাজা, যেটা লালন করবে, ধারণ করবে, চর্চা করবে, অর্থাৎ শ্রেষ্ঠ নীতি। কিন্তু আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা ব্যাহত হওয়ার কারণে যাদের রাজনীতি করার কথা নয় সেই ব্যক্তিরা রাজনীতির স্টিয়ারিংয়ে বসেছে। কাউকে চরিত্র হনন করে হঠাৎ করে বিশ্বাস করতেন উনি সমাজতন্ত্রে, উনি বিশ্বাস করতেন ধর্ম হচ্ছে শোষণের আলখেল্লা পড়া, হঠাৎ করে ওনাকে নিয়ে এসে বলো টুপি মাথায় দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। উনি চিন্তা করলেন একটা মন্ত্রী হওয়ার সুযোগ আছে, দৌড় অতীতে যা আছে ভুলে যায়। এভাবে কট্টর বাম রাজনীতি করা কাজী জাফর আহমেদ সহ অনেকেই কিন্তু অন্য রাজনীতি দেখছি না। কোরবান আলী সাহেব আওয়ামী লীগ নেতা ছিলেন, সদরঘাটে বক্তব্য রেখে বলছিলেন আই ওয়ান্ট টু ডাই এজ আওয়ামী লীগার। পরের দিন বঙ্গভবনের জন্য শপথ নিয়েছেন না মন্ত্রী পদে। কাজী জাফর সাহেবের একটা বক্তব্য ছিল খুলনায়, 10 জন শহীদের নাম বলে বলছিলেন যে এদের জানাজা পড়েছে আর একটি জানাজা পড়তে চাই, জেনারেল এরশাদের জানাজা। এই বক্তৃতা দিয়ে আসার পরের দিন কিন্তু বঙ্গভবনে উনি শপথ নিয়ে মন্ত্রী হয়ে গেলেন। এই জন্য রাজনীতিবিদদেরও চরিত্র হনন এমন জায়গায় হয়েছে, এটা যদি আমরা ইচ্ছা করি হঠাৎ করে আলাদিনের আশ্চর্য প্রদীপ দিয়ে কোনো চেঞ্জ করা সম্ভব না। দরকার সাংবিধানিক রাজনীতি যদি অব্যাহত থাকে, এটা খারাপ দিকও কিছু কিছু আছে, কিন্তু ওয়াস্টেড ডেমোক্রেসিও কিন্তু ওই ডিক্টেটরশিপ বা মার্শাল ল ওর চেয়ে ভালো জায়গা। আর শেখ হাসিনার জায়গা থেকে আমি আমার যেটা পর্যবেক্ষণ,
উনি তো অন-11-এর অভিজ্ঞতা নিয়েছেন, ওনার জীবনে অত বড় দুর্যোগ আর কখনো আসে নাই। সে সময় দেখেছেন ওনারা অনেক নেতারা বিট্রাই করেছে, কিন্তু ওনার রাজনৈতিক সংগঠন গ্রাসরুট থেকে শুরু করে তারা কিন্তু ওনাকে ঘিরেছিলেন। এই জন্য উনি চান যে সংগঠনটা গুছানো হোক, রাজনৈতিক কর্মকাণ্ডে তারা সম্পৃক্ত হোক। কিন্তু আপনার এটা মনে হয় না যে মানে দলের কার্যক্রমও মানে ওইরকম তো দেখি না আমরা, যে ধরুন 8 বছর ধরে যদি দেখি যে একদম একদম সাম্প্রতিক একটা উদাহরণ দিই, যে ধরুন গুলশান আর শোলাকিয়া হামলার পর 14 দল এবং মানে আওয়ামী লীগ সভানেত্রী চিঠি লিখে সারা দেশে বললেন যে জঙ্গিবাদ বিরোধী কমিটি গঠন করা হোক, সেটাও আওয়ামী লীগের মতো আপনার দল সঙ্গে আমি করতে পারলো না। একমত মানে যে দলেরই বা 8 বছরে আওয়ামী লীগ- রাজনীতি তাহলে তারপরে করতে থাকলো মন্ত্রণালয়ের, শিক্ষা মন্ত্রণালয়। আপনার ওই জায়গায় আসছি। হ্যাঁ। 8 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকে আমি আমার অনুভূতির জায়গা থেকে বলছি, রাজনৈতিক কর্মকাণ্ডে মুখ থুবড়ে পড়েছিল ক্ষমতা কেন্দ্রিক চিন্তা চেতনা, গ্রাসরুট থেকে শুরু করে কে কাবিখা, টিআর, ঠিকাদারি, এমপি, অন্য জায়গায় এইটা নিয়ে ব্যস্ত ছিল। সেই জায়গায় হয়তো এখন মাননীয় প্রধানমন্ত্রী, যিনি দলীয় প্রধান, তিনি চিন্তা করছেন যে রাজনৈতিকভাবে সংগঠনকে সংগঠিত করা, যেটা তার বাবা রাজনৈতিক সংগঠনকে প্রাধান্য দিয়েছিলেন, ওই জায়গাকে তিনি গুরুত্ব দিয়েছেন। না হলে এত ডিমান্ড ছিল যে তার ছেলেকে দলের নেতৃত্বে নিয়ে আসতে হবে, তার ফ্যামিলি মেম্বাররা একজনও কিন্তু দলের সঙ্গে আজকে এক্সিকিউটিভ বডিতে অন্য কোথাও নাই, তিনি কিন্তু তার পোড় খাওয়া গ্রাম অঞ্চলের, মফস্বলের তাদেরকে কমিটিতে নিয়ে আসছেন। এই জন্য আমার মনে হয় তিনি রাজনীতিটাকে চাঙ্গা করতে চান, দলটাকে সক্রিয় করতে চান। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, মানে রাজনীতিকে তো রাজনীতির জায়গায় থাকতে হবে, আবার দলের রাজনীতিও তো আসলে চাঙ্গা থাকতে হবে, মানে সরকার দিয়ে তো দলের রাজনীতিটা করালে চলবে না। এখানে একটা মৌলিক প্রশ্ন, আমরা যদি সাইকোলজি লক্ষ্য করি, সাইকো অ্যানালাইসিস রাজনৈতিক নেতাদের, রাজনৈতিক কর্মীদের, তাহলে অনেক সমস্যার গভীরে গিয়ে বুঝতে পারবো। আজকে যারা আওয়ামী লীগ করেন, নেতা, মধ্যপূর্বের নেতা এবং সাধারণ কর্মী, তারা কি উদ্দেশ্যে রাজনীতি করেন? আমরা রাজনীতির যে উদ্দেশ্য বলি, বইতে লিখি, সেই উদ্দেশ্য কি তাদের মধ্যে আছে? কত পার্সেন্ট আছে? মানব চরিত্র এবং সাইকো অ্যানালাইসিস করে এই জিনিসটা বুঝতে হবে। ঠিক একইভাবে বিএনপি বা জাতীয় পার্টি, এই বামপন্থী দল, কি উদ্দেশ্যে তারা রাজনীতি করছেন, এই সাইকো অ্যানালাইসিসে গেলেই দেখব যে শেরে বাংলা ফজলুল হক, মৌলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাদের কালে যে মন মানসিকতা, চিন্তা ছিল, সেইটার 2%ও নাই, বদলে গেছে। তাদের একটা উদ্দেশ্য ছিল রাজনীতি করি জনগণের স্বার্থে, এই মর্যাদাটা অন্তত রক্ষা করতে হবে। এখন তো যার টাকা বেশি, যার ক্ষমতা বেশি, মর্যাদা তার। একজন বিচারপতি আমাদের বলেছিলেন, তিনি তখন বিচারপতি ছিলেন, ডাকসুর একটা ওই যে কি সভা বলে, করোনেশন, হ্যাঁ, অভিষেক অনুষ্ঠান, সেখানে তিনি একটা লিখিত বক্তব্য দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমাদের দেশের অবস্থা এখন এমন হয়েছে যে যার ক্ষতি করার শক্তি যত বেশি, তিনি তত বেশি সমাজে প্রভাব প্রতিপত্তি নিয়ে চলেন। মানুষের কল্যাণ করার শক্তি, সমাজের যখন এই অবস্থা, তখন সরকার আর মানে দল কি করতে পারে? কিন্তু মানুষের কল্যাণ করার শক্তির স্বীকৃতি এই সমাজে নেই। এই কথাটা খুব লেখালেখি হয়েছিল পত্রিকায়, এবং 20-22 দিন লেখালেখি হওয়ার পর হোসেন মোহাম্মদ এরশাদ ওই বিচারপতির কথাটা উদ্ধৃত করে ভাষণ দিয়ে ক্ষমতায় আসেন। এই যে ঘটনাটা হলো, এটা সারফেস লেভেলে একরকম, ভেতর থেকে দেখলে আসল কথাটা আমি যেটা বলতে চাইছি, যে সাইকোলজি অব দি পলিটিশিয়ানস বদলে গেছে। আমার সম্পত্তি করতে হবে, অন্যের উপরে কর্তৃত্ব করে টিকতে হবে, এইটা এখন মূল রাজনৈতিক আকাঙ্ক্ষা হয়ে গেছে সব দলের মধ্যেই। বামপন্থী দলগুলো কোনো মতন তাদের দলের যেটুকু আছে এইটুকু নিয়ে রাখতে চায়, তাদের কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। এই বাস্তবতা থেকে পরিবর্তন কিভাবে হবে? প্রথম কথা হলো যে ইচ্ছা লাগবে, ইচ্ছা শক্তি। সেই ইচ্ছাটাই যেখানে নেই, সেখানে আমরা কনস্টিটিউশন পরিবর্তন করে দলের জন্য শর্ত তৈরি করে কি করব? ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি করে যারা বেশি জোরদার, সিদ্ধান্ত তো তাদের পক্ষে যায়। আজকে যদি আওয়ামী লীগের ভিতর থেকে প্রবল চাপ আসে যে যিনি মন্ত্রী থাকবেন তিনি দলের কোনো পদে থাকবেন না, তাহলে সেটা বদলাবে। সেরকম প্রবল চাপ না হলে বদলাবে না, মামুলি চাপে কোনো পরিবর্তন হবে না। দলকে শেষ পর্যন্ত আবার উদ্যোগী হয়ে এই মানে আবার এই উদ্যোগটাও নিতে হবে। রাজনীতি তো সুপ্রিম, মানুষের যেমন ব্রেইন, মানুষের গোটা শরীরটার পরিচালক, ঠিক একটা জাতির রাজনীতি, রাজনৈতিক নেতৃত্ব, সরকার, সেটাই সমস্ত কিছুর পরিচালক। সেই জায়গায় ইচ্ছা অনিচ্ছার ব্যাপার আছে, কি চাইব, কি করব। এখন শেখ হাসিনা হয়তো একরকম চান, কিন্তু শেখ হাসিনার চাওয়াটা গোটা দলের মধ্যে তো সেইভাবে কাজ করে না।
অথবা উপরের লেভে 2-3 জনের মধ্যে কাজ করে, বাকিটার মধ্যে কাজ করে না। এই যে ইচ্ছা বদলে গেছে, আকাঙ্ক্ষা বদলে গেছে, এবং অনেস্টি ডিসঅনেস্টি দিয়ে যদি বলি, ডিসঅনেস্টি এখন রাজনীতির নর্ম হয়ে গেছে। এই মানসিকতা পরিবর্তন হলে অন্য সব সমস্যার সমাধান করা যাবে ধীরে ধীরে পর্যায়ক্রমে। ডক্টর স্বাধীন মালিক, একদম শেষ মন্তব্য, মানে শেষ পর্যন্ত তাহলে আবার এই উদ্যোগটাও নিতে হবে রাজনৈতিক দলকে, রাজনৈতিক সরকারকে। ওইটাই বলছে যে রাজনৈতিক দলকে অন্যান্য 50টা দেশে কি হয়েছে একটু তাকান না। আমি বিশ্বাস করি উভয় দলই দেশের ভালো চায়, যেই দেশে যেভাবে ভালো হয়েছে ওটা দেখেন, আর এই পথে দলীয়করণ করে যে ভালো হয় নাই ওইটা দেখে আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে আপনারা সবার ভালো চান। ওইটা দেখেন, দেখে শিখেন। মানে আমি অন্য সুইজারল্যান্ডের কথা বলছিলাম, আমি বলছি আমাদের মতো দেশে, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ যারা উন্নতি করছে, যেখানে যত বেশি দলীয়করণ হচ্ছে, 2-1টা মানে ব্যতিক্রম বাদ দিয়ে যত বেশি দলীয়করণ হয়েছে তাদের উন্নতিটা তত পিছিয়ে গেছে। আপাতত দৃশ্যে 2 বছর 5 বছর 6 ট্র্যাকে বছর রাখার জন্য বিশ্বাসযোগ্য লোক, অনুগত লোক, বিশ্বস্ত লোক বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের কাঠামোয় প্রয়োজনীয় হয়ে পড়ে কিনা, সেই প্রশ্ন। ওরা তো যেটা বললেন, মানে ওরা তো বিশ্বাসযোগ্য না, ওরা তো নিজের স্বার্থে এসছে। মানে এখন পলিটিক্সটা হয়ে গেছে যেটা বলে আমি এসপিডি, এসডিপি, সেলফ ডেভেলপমেন্ট প্রজেক্ট। আমি সেলফ ডেভেলপমেন্ট প্রজেক্ট করবো না, আমাকে উন্নতি করতে, অতএব আমি রাজনীতি করবো। তো এখন ওইটাই, মানে ঠিক আছে, অত লম্বা কথায় না গিয়ে, যে এই পথে দেশের, মানে শেখ হাসিনা নিশ্চয়ই চান দেশটাকে আরো উন্নতি করতে, এবং মানে অন্য রাজনৈতিক দল যে চান না এটা তো কেউ হলফ করে বলতে পারবে না। তখন খুঁজে দেখা যে কোন পথে কোন দেশ উন্নতি করেছে, কারণ ওই যেটা সাকসেসফুল মডেলটা ফলো করেন, ওইটা ফলো করতে গিয়ে দেখবেন যে সব 37টা প্রাইভেট 37টা পাবলিক ইউনিভার্সিটির প্রত্যেকটার উপাচার্য আমার দলীয় লোককে করলে দেশের শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়ে। এটার খেসারত সবাইকে দিতে হবে, এটা তো বুঝতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর স্বাধীন মালিক, অ্যাডভোকেট সম রেজাউল করিম, একদম শেষ মন্তব্য। দেখুন, আমাদের দেশের রাজনৈতিক দলগুলি এখন আত্মসমালোচনা, আত্মবোধোদয়ের দিকে যাচ্ছে। যেমন বিএনপি তার আন্দোলনের কর্মসূচির নামে যে ভুলগুলি তাদের ছিল তারা কিন্তু রিয়েলাইজ করছে। আবার আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকায় তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের চেয়ে ক্ষমতা কেন্দ্রিকতার দিকে বেশি তাদের নেতা কর্মীদের দৃষ্টি ছিল, সেখান থেকে দলকে তারা চাঙ্গা করতে চাচ্ছে। আমার বিশ্বাস একটা সুন্দর সময় আমাদের জন্য অপেক্ষা করছে। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট সম রেজাউল করিম, ধন্যবাদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। এই আশাবাদেই শেষ হোক আজকের রাজকাহনের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব বড় দলের মানদণ্ড কি, এই নিয়ে আমাদের সাথে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এবং বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিকুর জামান রতন। দর্শক, আপনারাও থাকুন রাজকাহনে।